একটা এসসিআর কে যদি আমরা সুইচিং করি এ আর কখনো অফ হয় না। অফ করার বুদ্ধি কি, আমরা যদি যে 12 ভোল্ট সাপ্লাইটা দিচ্ছিলাম এটা যদি আমি কাট অফ করে দিই চলবে, খুব সুন্দরভাবে চলবে। এখন আমি পাওয়ারটা ডিসকানেক্ট করলে কিন্তু আর চলবে না, যেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো বললাম। যে পাওয়ারটা আবার লাগিয়ে দিলাম, সে অফ হয়ে গেল, গেটে ভোল্টেজ দিব, সে অন হয়ে গেল। সার্জ কারেন্ট এটা আপনাদের জন্য নতুন কথা। আমরা জানি একটা মোটরকে স্টার্ট করতে গিয়ে একটা শর্টের মতো আচরণ করে, হিউজ পরিমাণে একটা। আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আজকে আমরা এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজের 65 নম্বর ভিডিওতে এসসিআর সম্পর্কে ডিটেলসে জানবো এবং এটা নিয়ে প্র্যাকটিক্যালে কাজ করব। দেখেন, এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজটা অলরেডি নতুনভাবে শুরু হয়েছে, আপনারা জানেন। প্রায় 4 বছর পর পরবর্তী ভিডিওগুলো আপলোড হচ্ছে। তো এই এসসিআর নিয়ে অনেক স্যারের রিকোয়েস্ট ছিল, তো এটা সম্পর্কে যেন আমি বিস্তারিত শেখা এবং প্র্যাকটিক্যালে বলি। শুধুমাত্র এসসিআর শেখাতে হবে এমনটা না, কিছু স্যার আমাকে জানিয়েছে, পলিটেকনিকের স্যার, যে এসসিআর, ট্রায়াক, ডায়াক এগুলো যেন আমি খুব ভালোভাবে কভার করে শিখিয়ে দিই। এই এসসিআর, ট্রায়াক এই জিনিসগুলা নিয়ে মানুষ অনেক গুলিয়ে ফেলে। এখনও মানুষের মধ্যে একটা চিন্তাধারা আছে যে যেটারই 3টা মাথা আছে, 3টা ঠ্যাং আছে, সেটাই ট্রানজিস্টার। না, ট্রানজিস্টার এবং থাইরিস্টার আলাদা জিনিস, যেটা আমি আমার এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজে আংশিকভাবে বুঝিয়েছি। তবে এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি সম্পূর্ণ আস্তে আস্তে বুঝতে পারবেন। আচ্ছা, আমি 2টা জিনিস বলবো। আমরা কিন্তু এর আগে শিখেছি বিজেটি, মসফেট, আইজিবিটি এগুলো শিখেছি। এগুলো হচ্ছে ট্রানজিস্টারের সদস্য ছিল। তো ট্রানজিস্টার মূলত কি, যেগুলো ডিসি ভোল্টেজে কাজ করানোর জন্য ইউজ করা হয়, সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম ট্রানজিস্টার। তো ট্রানজিস্টারের সহজ ব্যাখ্যা হচ্ছে ডিসি ভোল্টেজে কাজ করবে, প্লাস আপনার এই যে ওই সুইচিং করব, যেটা আমরা অল্প একটা সিগন্যাল দিয়ে আমরা হিউজ ভোল্টেজকে কন্ট্রোল করতে পারবো, এগুলো ট্রানজিস্টার। আর থাইরিস্টার মূলত একই জিনিস প্রায়, কিন্তু এটা এসি ভোল্টেজে কাজে লাগানোর জন্য তৈরি করা হয়। তার মানে এই না যে থাইরিস্টার ডিসি ভোল্টেজে কাজ করবে না, থাইরিস্টার ডিসি ভোল্টেজে কাজ করবে, কিন্তু এটা মূলত এসি ভোল্টেজে কাজ করানোর জন্যই তৈরি করা হয়েছে। এই দেখা যাচ্ছে আপনার থাইরিস্টার ফ্যামিলি যে সদস্য আছে, যেমন এসসিআর আছে, তারপরে ডায়াক আছে, ট্রায়াক আছে, আরও ইত্যাদি বেশ কিছু কম্পোনেন্ট আছে, এগুলো আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব। আচ্ছা, যাই হোক, এখন আমরা এটার ডিপে আস্তে আস্তে চলে যাই। আমি এসসিআর বলেন, ডায়াক, ট্রায়াক এগুলা যতটা লং সময় শিখিয়েছি, আমার ভিডিওটা দেখে এতটা লম্বা সময় লাগবে না। আমার এরকমও সময় গেছে, আমি সামান্য ট্রায়াককে শিখতে আমার প্রায় 1 মাস কেটে গেছে, কিন্তু আপনাকে অল্প সময়ের মধ্যে আমরা দিয়ে দেব। এই যে 65 নম্বর ভিডিও, আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন, প্র্যাকটিক্যালে করেন। আশা করি এসসিআর নিয়ে আর আপনার কোনো মাথা ব্যথা থাকবে না, আপনার ক্লিয়ার ধারণা চলে আসবে। আমরা আজকে ডিসি ভোল্টেজে কাজ করিয়ে দেখব। এসি ভোল্টেজে যখন কাজ করানোর দরকার হবে তখন আমরা করব, কারণ সেখানে ওয়েভের জিরো ক্রসিং জানতে হবে। তো যাই হোক, আজকে আমাদের মূল যেটা বিষয় সেটা হচ্ছে, আজকে আমরা এসসিআরকে সম্পূর্ণরূপে জানবো। এসসিআর এর ফুল ফর্ম হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। আচ্ছা, ধরেন আমি এখানে একটা ডায়োড আঁকালাম। আপনি জানেন ডায়োডের এটাকে আমরা অ্যানোড বলি, এটাকে ক্যাথোড বলি। আপনি এই থিমটা অলরেডি আগে থেকে জানেন যে আমি যদি এভাবে একটা সার্কিট আঁকাই, এভাবে আমি একটা সার্কিট যদি আঁকাই, কারেন্ট সব সময় পজিটিভ থেকে নেগেটিভে যাবে। এটা যদি আপনার মধ্যে জানা থাকে তাহলে আপনি অনেক কিছু শিখিয়ে গেলেন, যেটা আমি এনএস বেসিক ইলেকট্রনিক্স শিখিয়েছি। এটা হচ্ছে কনভেনশনাল কারেন্ট ফ্লো মেথড। আচ্ছা, নেগেটিভ থেকে পজিটিভের দিকে কখনোই কারেন্ট যাবে না, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এখানে দেখেন, একটু খেয়াল করে দেখেন, আমি এখানে ইয়াগুলো মিশিয়ে দিলাম, কারেন্ট ফ্লোর ডিরেকশনগুলো একটু মিশিয়ে দিলাম। এখানে আমি ধরেন একটা ডায়োড এইভাবে কানেক্ট করব। এইভাবে যদি আমি কানেক্ট করি একটা ডায়োড, এটা ডায়োডের ক্যাথোড, এটা ডায়োডের অ্যানোড। কারেন্ট কি এপার থেকে, আমরা জানি এদিক থেকে ফ্লো হয়, এখানে যে আটকে থেকে যাবে, কারেন্ট আর ফ্লো হবে না, কারণ ডায়োডের মধ্যে দিয়ে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্টটা ফ্লো হয়, এটা আপনারা জানেন। আচ্ছা, এটাকে আমরা বলি রিভার্স বায়াস। কারেন্ট ফ্লো যদি না হয় তাহলে এটা কি রিভার্স বায়াস। আচ্ছা, এরকম আমি আরেকটা সার্কিট আঁকানোর চেষ্টা করি। ধরেন আমি এখানে ডায়োডের এটা অ্যানোড, এটা ক্যাথোড, এইভাবে যদি আমি এখন কারেন্ট ফ্লো করার চেষ্টা করি,
আচ্ছা, এটা আঁকানো ভালো হয়নি। আচ্ছা, তাহলে আমার কারেন্ট কি এপার দিয়ে এপার ফ্লো হবে? দেখেন, কারেন্ট আমার এপার দিয়ে এপারে ফ্লো হবে, এপার দিয়ে ফ্লো হবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এখানে ব্যাক করবে। এটা আপনারা জানেন, খুব ভালো করে জানেন। এখন হবে এসসিআর। এসসিআর এর 3টা পিন থাকে, অ্যানোড, ক্যাথোড এবং গেট। এবং এসসিআর এর সিম্বলটা কেমন দেখেন। এসসিআর আমরা যেরকম ডায়োডের সিম্বল আঁকাই না, ডায়োডের সিম্বলই হবে। এখান থেকে একটা গেট বের হবে, অর্থাৎ অ্যানোড, ক্যাথোড, গেট। আপনি সবসময় মনে রাখবেন এসসিআর এর অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্ট ফ্লো হবে। এখন গেট কি কাজ করে? আমরা এরকম ট্রানজিস্টরের আমরা এর আগে শিখেছিলাম, বিজেটিতে শিখেছিলাম যে কালেক্টর বেজ ইমিটার থাকে, বেজে যখন ভোল্টেজ দিব তখন কালেক্টর থেকে ইমিটার বা ইমিটার থেকে কালেক্টরের দিকে কারেন্ট ফ্লো হতে পারে কোন রকম এই বিজেটি ট্রানজিস্টর তার উপরে নির্ভর করে। আচ্ছা, যাই হোক, এখন এটার যে বিষয়টা হচ্ছে, এটা ধরেন আমি এসসিআর লিখে দিলাম, এসসিআর। আচ্ছা, এই যে এখান থেকে একটা গেট বের হয়েছে, এখন কারেন্ট এখান থেকে এখানে এসে আটকে থেকে যাবে, আর কারেন্ট যাবে না। কেন যাবে না? কারণ আমি কোনো গেটে ভোল্টেজ দিইনি। আচ্ছা, গেটে যদি আমি এখন ভোল্টেজ দিই, এখন গেটে আমরা অল্প একটু পরিমাণে কারেন্ট যদি দিতে পারি তাহলে সে সুইচিং হয়ে যাবে। কেমনভাবে দেখেন, আমি ধরেন এখানে একটা রেজিস্টর দিলাম, 1 কে একটা রেজিস্টর দিলাম, দিয়ে এখানে একটা পুশ বাটন আমি দিয়ে দিলাম। পুশ বাটন যখন প্রেস করব তখন এই যে 1 কে রেজিস্টরের মাধ্যমে এখানে কারেন্টটা আসবে, পজিটিভ কারেন্ট। তখন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্ট ফ্লো হবে, এখান থেকে ফ্লো হয়ে এখানে ব্যাক করবে। আমি আবারও বলছি, বিষয়টা আরেকবার রিপিট করি, যেহেতু সিম্বল আগে আঁকানো ছিল, আরেকবার একটু রিপিট করি। আচ্ছা, ধরেন সম্পূর্ণ সার্কিটটা আপনার এরকম এখন হয়ে আছে, এরকম হয়ে আছে। এখন আমি যদি মনে করি এখানে একটা লোড দিব, ধরেন একটা লোড, একটা এলইডি হতে পারে, একটা ধরেন আমি এলইডি আঁকিয়ে দিই। আর এলইডি কে রক্ষা করার জন্য একটা রেজিস্টর দিয়ে দিই। এটাও ধরেন আমি একটা 1 কে রেজিস্টর দিয়ে দিলাম। আচ্ছা, খেয়াল করে দেখবেন, এখন আমি যদি এখানে ধরেন 12 ভোল্ট পাওয়ার দিলাম, কি পাওয়ার দিলাম? ডিসি। এখন পজিটিভ এটা, নেগেটিভ এটা। এখন কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো হওয়ার কথা? এখান থেকে এখানে যাবে, এখান থেকে যাবে, এখান থেকে এখানে ভাগ হবে, অর্থাৎ এদিকে এখানে এসে বসে থাকবে। এবং কারেন্ট এখান থেকে এখানে যাবে, এখানে এসে বসে থাকবে। কারেন্ট আর ফ্লো হবে না, এখানে এলইডিতে কারেন্ট আসবে না, এলইডিটা চালু হবে না। এখন আমি যদি পুশ বাটনটা প্রেস করি, এপার দিয়ে কারেন্ট এখানে কিছু পরিমাণে একটু যাবে, একে ট্রিগার করবে, অন করে দেবে। অন করার পরে কারেন্টটা এখন এপার দিয়ে যাবে, এখান থেকে যাবে, নেগেটিভে ব্যাক করবে, এই এলইডিটা এখন চালু হয়ে থাকবে। আমি পুশ বাটনটা যদি এখন ছেড়েও দিই, চালু হয়ে থাকবে। এটাই হচ্ছে আমাদের এসসিআর এর বৈশিষ্ট্য। অর্থাৎ একটা এসসিআর কে যদি আমরা সুইচিং করি, এ আর কখনো অফ হয় না। অফ করার বুদ্ধি কি? আমরা যদি যে 12 ভোল্ট সাপ্লাইটা দিচ্ছিলাম, এটা যদি আমি কাট অফ করে দিই, ধরেন আমি এখান থেকে কেটে দিলাম, পাওয়ার ডিসকানেক্ট হয়ে গেল, আর তো এলইডি চলছে না। আবার যদি এখন আমি পাওয়ারটা কানেক্ট করি, পুনরায় এখানে পাওয়ারটা যদি আবার কানেক্ট করি, এখন আর এই এলইডিটা চালু থাকবে না, হবে না, কখনোই অন হবে না। যদি আমি আবার পুশ বাটন প্রেস করি, 1 কে রেজিস্টরের মধ্যে দিয়ে গেটে ভোল্টেজ পাবে, এটা তো গেট। আচ্ছা, এই গেটে ভোল্টেজ পাবে, তখনই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্টটা ফ্লো হওয়া শুরু করবে, এই এলইডির মধ্যে দিয়ে যাবে, রেজিস্টরের মধ্যে দিয়ে যায়, এখানে চলে আসবে, এ অন হয়ে গেল, এ আর অফ হবে না। আমরা যেরকম এর আগে দেখেছিলাম, আমরা যখন মসফেট শিখেছিলাম তখন এটা আমরা খুব ভালোভাবে শিখেছিলাম যে যে ভোল্টেজে আমরা সুইচিং করব, অপোজিট ভোল্টেজ যদি আমরা দিতে পারি তাহলে সেটা অফ হয়ে যায়। আমরা শিখেছিলাম, আমরা এটা জানতাম। কিন্তু আপনি যদি মনে করেন এখন পুশ বাটন দিয়ে এখানে নেগেটিভ ভোল্টেজ দিবেন, তাও আপনি অন থাকা অবস্থায় আর এই এসসিআর কে বন্ধ করতে পারবেন না। আবারও ব্যাখ্যা করি, পুশ বাটন একবার প্রেস করলেন, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে গেটটা ওপেন হয়ে গিয়ে কারেন্টটা ফ্লো হতে দিল। এখন আপনি পুশ বাটনটা ছেড়ে দিয়েছেন, এখন কোনোভাবে যদি কারেন্টটা এখান থেকে নেগেটিভে লাগান, তাও আপনার এসসিআর আর বন্ধ হবে না। বোঝাতে পেরেছি? এই বিষয়টা যদি বুঝতে পারেন, আমরা এখন আরেকটা জিনিস বলবো। আমরা যে ডায়াগ্রামগুলো করি, 2 রকম ডায়াগ্রাম করে কাজগুলা করা যায়। একটা হচ্ছে স্কেমেটিক ডায়াগ্রাম,
যেটা এই যে সিম্বলের মাধ্যমে কাজ করানো হয়, আর একটা হচ্ছে পিক্টোরিয়াল ডায়াগ্রাম, যেটা হচ্ছে কম্পোনেন্টটা দেখতে কেমন সেটার উপরে ভিত্তি করে ডায়াগ্রামগুলো করা হয়। পিক্টোরিয়াল ডায়াগ্রামগুলো দেখে মানুষ অনায়াসে কাজ করতে পারে, মানুষের কাছে সহজ মনে হয়, কিন্তু ব্যাখ্যা বা ডিপ রিসার্চের জন্য এই স্কেমেটিক ডায়াগ্রামটা জরুরি। আপনাদেরকে শিখতে হবে যে স্কেমেটিক ডায়াগ্রাম দেখে কাজ শেখা উচিত, আমি যেটা মনে করি, যেটা আমরা এনএস বেসিক ইলেকট্রনিক্স সিরিজ যারা দেখছি এতদিন ধরে, তাদের মাথার মধ্যে অলরেডি এটা জানা হয়ে গেছে যে এই সিম্বল দিয়ে যে ডায়াগ্রামগুলো লেখা হয় এটা আমরা প্র্যাকটিক্যালি করতে পারবো, এটা আমাদের মধ্যে চলে আসছে। আচ্ছা, এখন আমি যেটা করতে চাই সেটা দেখেন, আমি এই পাশে আরেকটা ডায়াগ্রাম আঁকাবো, এটা হচ্ছে কি স্কেমেটিক ডায়াগ্রাম, এ পাশে আমি একটা আঁকাবো পিক্টোরিয়াল ডায়াগ্রাম। তার আগে দেখেন আমি এখানে হোয়াইট বোর্ডে কিছু ডাটা আমি লিখে রেখেছি, সেটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমি যেটা করব, আমি প্রথমে এরকম একটা SCR আঁকাবো। আচ্ছা, ধরেন এটা একটা SCR এর 3টা পিন, আমি 3টা আঁকালাম। এই SCR এর মডেলটা TYN612। এখন এই SCR এর কিছু আমি এখানে ডিটেলস লিখেছি, যেমন SCR এর 3টা টার্মিনাল থাকে, একটা অ্যানোড, একটা ক্যাথোড, একটা গেট। আপনি গুগলে যে কোনো কম্পোনেন্টের মডেল লিখে যদি পিন আউট লিখে সার্চ দেন, আপনি কোন পিন কি নাম সেটা আপনি বের করে ফেলতে পারবেন। আমরা এই যে TYN612 লেখাটা সামনের দিকে রেখে আমরা এই যে এটা হচ্ছে আমরা বলবো এটা গেট, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। আমরা জানি অ্যানোড থেকে ক্যাথোডের দিকে তখনই কারেন্ট ফ্লো হবে যখন আমরা গেটে পজিটিভ পালস দিব, অন হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এটা দিয়ে ডায়াগ্রাম আঁকানো, মানে পিক্টোরিয়াল একটা ডায়াগ্রাম আঁকাবো, যেহেতু আমরা এগুলো বিষয়ে একটু নতুন, পিক্টোরিয়াল ডায়াগ্রাম আমি আঁকিয়ে দেবো। তারপরেও আমি এখানে একটু ব্যাখ্যা করি, যেমন এই যে সামান্য এই জিনিস মসফেট বলেন বা বিজেটি বলেন, এগুলো কারেন্ট বা ভোল্টেজ হ্যান্ডেলিং ক্ষমতা তুলনামূলক কম হয়ে থাকে, কিন্তু এই যে এগুলা অনেক হাই কারেন্ট হাই ভোল্টেজ সে হ্যান্ডেল করতে পারে, তুলনামূলক বেশি। আচ্ছা, আর এগুলো মোটর কন্ট্রোলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, SCR ট্রাক, এগুলো মোটর কন্ট্রোলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই যে ইনভার্টারগুলো এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। তো যাই হোক, এখন এটা হচ্ছে ম্যাক্স 600 ভোল্ট, এই মডেলেরটা সহ্য করতে পারে, ছোট্ট একটা জিনিস 600 ভোল্টেজ হ্যান্ডেল করতে পারে। তারপরে দেখেন RMS কারেন্ট, অর্থাৎ এসিতে এগুলো তো কাজ করে, যেন RMS লেখা হয়েছে। তো 12 অ্যাম্পিয়ার সর্বোচ্চ সে হ্যান্ডেল করতে পারে যদি আপনি প্রপার হিটসিং লাগান, এটাতে আবার হিটসিং লাগাতে হয়। 12 অ্যাম্পিয়ার আপনি ম্যাক্স। সার্জ কারেন্ট, এটা আপনাদের জন্য নতুন কথা। আমরা জানি একটা মোটরকে স্টার্ট করতে গিয়ে একটা শর্টের মতো আচরণ করে, হিউজ পরিমাণে একটা অ্যাম্পিয়ার সে টেনে নেওয়ার চেষ্টা করে। যখনই মোটরটা ঘোরা শুরু হয় তখন অ্যাম্পিয়ারটা কমতে কমতে একেবারে কমে যায়। দেখা যাচ্ছে একটা 5 অ্যাম্পিয়ারের মোটর স্টার্টিং করতে গিয়ে আপনার 50 অ্যাম্পিয়ার টানছে স্টার্টিংয়ে কয়েক মিলি সেকেন্ডের জন্য। এই যে এই SCR গুলা কয়েক মিলি সেকেন্ডের জন্য 100 থেকে 120 অ্যাম্পিয়ার হ্যান্ডেল করতে পারবে, বেশি মিলি না, হয়তো 8-10 মিলি বা 20 মিলি, এটা ডাটা শিটে আপনারা পেয়ে যাবেন। গেট ট্রিগার কারেন্ট, অর্থাৎ আপনি যে গেটে যে সুইচ কারেন্ট দেবেন, গেটে মাত্র 5 থেকে 15 মিলি অ্যাম্পিয়ার দিলে সে সুইচিং করবে। আপনি 12 অ্যাম্পিয়ার কোথায়, 12 অ্যাম্পিয়ার মানে 12,000 মিলি অ্যাম্পিয়ার, মানে আপনি 5 থেকে 15 মিলি অ্যাম্পিয়ার যদি আপনি দিতে পারেন গেটে, তাহলে সে হিউজ পরিমাণে কারেন্টকে কন্ট্রোল করতে পারবে, অর্থাৎ অন করতে পারবে বা যেতে দেবে। হোল্ডিং কারেন্ট কি, এই যে আপনি গেটে একটা ভোল্টেজ দিবেন, দেওয়ার পর আপনি সরিয়ে নিলেন, ঠিক আছে, কিন্তু এখানে যে লোডটা আপনি লাগাবেন সেই লোডটা যদি আপনার যে 10 থেকে 25 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে না হয়, সে অটোমেটিক অফ হয়ে যাবে। একেবারে ক্ষুদ্র কারেন্ট সে ধরে রাখতে পারবে না। আপনি যদি মনে করতেন এখানে একটা 2 মিলি অ্যাম্পিয়ারের একটা কোনো একটা লোড লাগাবেন, আপনি গেটে ভোল্টেজ দিলেন, সে অন হলো, ছেড়ে দিলেন, সে আবার অফ হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার হোল্ডিং কারেন্ট, অর্থাৎ ল্যাচিং হয়ে যায়। আমরা জানি গেটে একবার ভোল্টেজ দিলে সে অন হয়ে থেকে যায়, এটাকে বলা হয় ল্যাচ। এই ল্যাচের পরিমাণটা ধরে রাখার জন্য বা ল্যাচটা ধরে রাখার জন্য আমার 10 থেকে 25 মিলি অ্যাম্পিয়ারের লোড থাকতে হবে। অন স্টেট ভোল্টেজ, অর্থাৎ আমরা এই যে অ্যানোড থেকে ক্যাথোডের দিকেও কারেন্ট ফ্লো করছে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এটা হচ্ছে 1.5 থেকে 2 ভোল্টেজ ড্রপ করবে। অর্থাৎ আপনি যদি এখানে 12 ভোল্টেজ দেন, আপনি এখানে 12 ভোল্টেজ পাবেন না। এই যে 1.5 থেকে 2, মানে এর আশেপাশে ধরেন আপনি 1.5 মাইনাস করে দিলেন, তাহলে আপনি এখানে পাবেন 10.5, এর আউটপুটে এর একটা ভোল্টেজ ড্রপ করে। প্রত্যেকটা জিনিসই একটা একটু করে হলেও ভোল্টেজ ড্রপ করে। আচ্ছা, আর ইউজড
ফর এসি কন্ট্রোল, অর্থাৎ এসিকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। রেকটিফায়ারের জন্য ব্যবহার করা হয়। আবার ব্যাটারি চার্জারের জন্য ব্যবহার করা হয়। এই এসিআরগুলো বা মোটর কন্ট্রোলের জন্য ব্যবহার করা হতে পারে। আচ্ছা, এই যে দেখেন, আমি ধরেন ওইটাই একটু ব্যতিক্রমভাবে আঁকানোর চেষ্টা করি। এই পাশে নেগেটিভ, এ পাশে পজিটিভ। এখানে আমার 12 ভোল্ট ডিসি। এখন আমি যেটা করব, কারেন্ট আমার এইরকমভাবে আমি আঁকানোর চেষ্টা করব। আচ্ছা, এটার সাথে আমি 12 ভোল্টের অ্যানোড কানেক্ট করে দিলাম। এখান থেকে যে ক্যাথোড পাবো, ক্যাথোডের সাথে আমি একটা এলইডি, আচ্ছা এটা একটু ছোট করি, ক্যাথোডের সাথে একটা এলইডি জুড়ে দিলাম। ধরেন 3 mm এর এলইডি। আমি এখানে একটা রেজিস্টার দিয়ে দিলাম 1K। আচ্ছা, এটাকে এখন আমরা সুইচিং করব। কিভাবে সুইচিং করব? এই যে আমার কাছে ধরেন আমি এইভাবে ডায়াগ্রামটা আঁকাচ্ছি। হ্যাঁ, এখানে একটা পুশ বাটন দিব, দেওয়ার পর যেখানে মানে এই পজিটিভের সাথে একটা রেজিস্টার দিব 1K। এখন যদি আমরা এটার সাথে এটা লাগাই, পুশ বাটনটা প্রেস করা মাত্র গেটে ভোল্টেজ পাবে। আমরা এখানে দেখতে পাবো, আমরা যদি এভাবে একটু দেখার চেষ্টা করি, এইভাবে কিন্তু একটা ডায়োড ভেতরে যুক্ত করা আছে, আর এখান থেকে গেট বের হয়ে এখানে হয়েছে, যেটা এসিআর লাগানো আছে আর কি। তো যাই হোক, পুশ বাটন প্রেস করলে এখানে গেটে ভোল্টেজ পাবে। পজিটিভ ভোল্টেজ যখনই পাবে এই অন হয়ে যাবে, এলইডিটা আর বন্ধ হবে না যতক্ষণ না আপনি পাওয়ার ডিসকানেক্ট করবেন। এ অন হয়ে থেকে যাবে, পুশ বাটন যতই ছেড়ে দেন। এ খালি একটা পালস দিতে হবে একে অন করার জন্য। আশা করি আমি এই বিষয়টা বোঝাতে পেরেছি। এসিআর খুবই সুন্দরভাবে কাজ করে। এই বিষয়টা অনেকেই জানতে পারে না, কারণ মানুষ এই বিষয়ে ভালো টিউটোরিয়াল পায় না, ভালো শেখার কোনো মানুষ পায় না। আমি আপনাদেরকে লম্বা সময় নিয়ে ক্লাসের মতো করে শেখাই এই কারণে, যেন আপনাদের মধ্যে একটা কনফিডেন্স জন্মায় এবং আপনারা মনে করবেন যে আসলে এই জিনিসটা খুব সুন্দর। শেখার পরে আপনার এই কথাটা আপনার মন থেকে আসবে, বিষয়টা আসলেই খুব সুন্দর ছিল। আমরা যখন এসি ভোল্টেজে কাজ করব, এরকম তো একটা ওয়েভ হয়। এখানে এই বিন্দুটাকে বলা হয় জিরো ক্রসিং, এই বিন্দুটাকে বলা হয় জিরো ক্রসিং, এই বিন্দুটাকে বলা হয় জিরো ক্রসিং। অর্থাৎ জিরো ক্রসিং হচ্ছে ওয়েভের সেটা, যেখানে কোনো কারেন্ট ফ্লো হয় না, তখনই ইনপুট ভোল্টেজ পাবে না এই জিরো ক্রসিংয়ে, তখন এসিআরটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখন এই এসিআরগুলো দিয়ে আপনি, আপনার মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে, আমি এখানে যদি রেগুলেটর লাগাতাম, আমি কি ব্রাইটনেস, এলইডির ব্রাইটনেসটা কম বেশি করতে পারতাম কিনা, বা এখানে যদি একটা মোটর লোড হিসাবে কানেক্ট করতাম তো সেটাও আমরা স্পিড কন্ট্রোল করতে পারতাম কিনা। এভাবে হবে না। এভাবে করতে গেলে আমার মোটরটা ফুল স্পিডে হয় অন হয়ে যাবে, না হয় বন্ধ থাকবে। আপনাকে এই মোটরটার স্পিড কন্ট্রোল করার জন্য আপনাকে ক্যাপাসিটার কাজে লাগাতে হবে, তখন আপনাকে ক্যাপাসিটার বিষয়ে আরেকটু ধারণা লাভ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এই বিষয়ে এখন না যায়, চলুন আমরা এখন যে কাজটা করব, এইভাবে তো আমরা একটা ডায়াগ্রাম অনুসারে একটা সার্কিট বানাবো, কাজ করে দেখব। তার পাশাপাশি আমরা এই এলইডি আর এই রেজিস্টরটা মূলত আমরা কেন লাগিয়েছি, এই এলইডিকে প্রোটেকশন দেওয়ার জন্য, আর এখানে একটা রেজিস্টর লাগিয়েছি এই গেটকে প্রোটেকশন দেওয়ার জন্য, যেন পুড়ে না যায়। তো এখানে আমরা এই রেজিস্টর আর এলইডিটা খুলে একটা মোটর লাগিয়ে দিব এবং অন করে দেখব যে আসলে শুধুমাত্র এলইডি কি হ্যান্ডেল করতে পারছে না মোটরও হ্যান্ডেল করতে পারছে। তো চলুন আমরা এই বিষয়টা প্র্যাকটিক্যালে দেখে আসি। যে একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের একটা এসিআর। এখানে মডেলটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে লেখা আছে TYN 612। এই লেখাটা সামনের দিকে রেখে ডানেরটা গেট, মাঝেরটা অ্যানোড এবং বামেরটা ক্যাথোড, এটার হচ্ছে পিন আউট। আর এভাবে যদি উল্টে দেন তাহলে কিন্তু উল্টে যাবে। আর এটাতে হিটসিং যদি ব্যবহার করেন, কারেন্ট হ্যান্ডেলিং ক্ষমতা বেড়ে যায়। তো চলুন আমরা এটা নিয়ে প্র্যাকটিক্যালে কাজ করে দেখি। আমরা এখন দুইটা প্র্যাকটিক্যাল করব। একটা হচ্ছে যখনই পুশ বাটন প্রেস করব, এসিআর এর মাধ্যমে একটা এলইডি অন হবে। আর আরেকটা আমরা প্র্যাকটিক্যাল করব, যখন আমরা পুশ বাটন প্রেস করব তখন আমরা এই মোটরটাকে অন করব। এই মোটরটা একটা হাই স্পিডের মোটর। এগুলা অনেক কার বা বাস বা ট্রাকের এই যে ফ্যানগুলো তৈরি করা হয়, সে ফ্যানের মোটরগুলো, এগুলো খুবই হাই স্পিড এবং বাতাস মোটামুটি বেশ ভালো। এগুলো আরপিএমও অনেক, এগুলো 1 থেকে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম করে, 12 ভোল্টের মোটর। তাহলে বুঝতে পারছেন যে আসলে মোটরটার স্পিড কতখানি হতে পারে। তো যাই হোক, আর দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে কিছু পার্টসপাতি রাখা আছে, দেখেন জাম্পার ওয়্যার। এটা হচ্ছে একটা মোটামুটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক। এগুলো এক একটা ব্যাটারি 3.7 ভোল্টের, 3টা ব্যাটারি, 3 3 9, 3 7 21, তার মানে 11.1 ভোল্ট হওয়ার কথা। কিন্তু এটা আমরা জানি প্রত্যেকটা ব্যাটারি 4.2 তে ম্যাক্স চার্জ হয়। তাহলে 3 4 12 এবং
3 দুগুণ 6 অর্থাৎ সর্বোচ্চ 12.6 ভোল্ট আমরা পেতে পারি। আপনি যে প্র্যাকটিক্যালটা করবেন প্রয়োজনে আপনি আপনার ট্রান্সফরমার থেকে 12 ভোল্ট নিয়ে আপনি কাজটা করতে পারেন, অথবা আপনার কাছে যদি এরকম ব্যাটারি থাকে এবং যদি এরকম ব্যাটারির হোল্ডার থাকে, 3 ব্যাটারি হোল্ডার সিরিজ কানেকশন, তো এখান থেকে আপনি যে ভোল্টেজটা পাবেন এটা দিয়েও কাজ করতে পারবেন। তো মানে সবসময় মাথায় রাখবেন আপনি যে প্র্যাকটিক্যালটা করবেন এটার জন্য যেন 12 ভোল্ট ইনপুট থাকে, অর্থাৎ 12 ভোল্টের বেশি হোক। 12 ভোল্টের যদি কম হয়ে যায় এসিআরগুলো সুইচিং করতে ঝামেলা করবে। 12 ভোল্টের উপরে আপনি 24 ভোল্ট দিয়ে চালান বা 50 ভোল্টে চালান, 100 ভোল্টে চালান, কোনো সমস্যা নাই, এসসিআর অনায়াসে হ্যান্ডেল করতে পারবে। এসসিআরগুলো মূলত ভালোভাবে সুইচিং করার জন্য বা হাই কারেন্টকে সুইচিং করার জন্য একটু ভোল্টেজ ইনপুটে বেশি দিতে হয়। তো যাই হোক, চলুন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালে দেখে আসি। তার আগে মনে রাখবেন এই বিষয়গুলো প্র্যাকটিক্যালে করার জন্য অবশ্যই আমাদের এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজটা আপনাকে কমপ্লিট করতে হবে। তার জন্য আপনার প্র্যাকটিক্যালে কাজ করা উচিত। তার জন্য আমাদের যে M63 একটা প্যাকেজ আছে সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। গোটা বাংলাদেশ হোম ডেলিভারি হয়। M63 প্যাকেজে যে পার্টসপাতিগুলো আছে ওগুলা দিয়ে আপনি আমাদের এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজের ভিডিওগুলো প্র্যাকটিক্যালে খুব সুন্দরভাবে করতে পারবেন। আর আমাদের মিস্টার আর্ডিনো অ্যাপটা অবশ্যই ইনস্টল করে রাখবেন। সেখান থেকে আপনি কোর্সগুলো খুব সুন্দরভাবে সাজানো পাবেন। তার পাশাপাশি যে কোনো প্রয়োজনীয় পার্টসপাতি গোটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন। প্রথমে আমাদের ব্যাটারি ভোল্টেজটা মেপে নেব। তার জন্য আমি 20 ভোল্টে সিলেক্ট করলাম, লাইট জ্বালিয়ে দিলাম। এখন এই যে আমাদের ব্যাটারি প্যাকের ভোল্টেজটা চেক করে দেখব যে আসলে আমাদের প্রপার ভোল্টেজ দিচ্ছে কিনা। পজিটিভে পজিটিভ রাখলাম, মাল্টিমিটারের প্রোব, নেগেটিভে নেগেটিভ রাখছি। এখন দেখেন 11.72 ভোল্টেজ। তো এখন আমি এটা নিয়ে কাজ করতে পারি, কাজ করার মতো ভোল্টেজ আছে। তো চলুন আমরা এটা নিয়ে আমরা প্র্যাকটিক্যালে কাজ করে দেখি। এই যে খেয়াল করে দেখেন আমি এখানে একটা ব্রেডবোর্ড নিলাম। এই যে আমাদের ব্যাটারি প্যাক, এই ব্যাটারি প্যাক থেকে আমাদের যে পজিটিভ টার্মিনালটা আছে এটা আমরা এই পাওয়ারের পজিটিভের সাথে লাগাবো। ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল আছে এটা আমরা পাওয়ারের নেগেটিভের সাথে লাগাবো। এখন আমরা যে কাজ করব, এটার সাথে একটা এলইডি জুড়ে দিব যেন আমরা বুঝতে পারি যে আসলে পাওয়ারটা আসছে। তার জন্য আমরা যেটা করব, প্রথমে আমাদের কাছে যে এলইডিটা আছে সেটার দেখেন 2টা পিন আছে, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। যে বড়টা অ্যানোড, ছোটটা ক্যাথোড। তো আমি বড়টা ডান পাশে রাখবো, বড়টা ডান পাশে এভাবে রাখবো যে এরকম করে। তার মানে আমি বড়টা হচ্ছে আমাদের অ্যানোড। তো অ্যানোডে আমি যেটা করব, প্রথমে পাওয়ারের ধরেন এই যে পজিটিভ যেটা আছে এটা এখানে লাগিয়ে দিলাম এইভাবে। এখন পাওয়ারের যে নেগেটিভটা আছে এটা এলইডির নেগেটিভের সাথে 1K রেজিস্টরের মাধ্যমে লাগিয়ে দিব। অর্থাৎ আমার কাছে যে 1K রেজিস্টর আছে এইভাবে সুন্দরভাবে আমরা নেগেটিভে লাগিয়ে দেবো। এখন এলইডিটা জ্বলছে মানে কি, এলইডিটা জ্বলছে মানে হচ্ছে পাওয়ারটা ঠিকভাবে পেয়েছে। ঠিক আছে, এতটুকু জিনিস যদি হয়ে থাকে এখন আমি পরবর্তী স্টেপে আগাতে পারি। আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে সবসময় ডায়াগ্রাম ফলো করে কাজ করার চেষ্টা করবেন। ডায়াগ্রাম ফলো করে কাজ করলে আপনার কোথাও ভুল হবে না। এখন দেখেন আমার কাছে যে এসসিআরটা আছে, আমি আগে বললাম আমার ডানের পিনটা হচ্ছে গেট, মাঝেরটা হচ্ছে অ্যানোড, বামেরটা হচ্ছে ক্যাথোড। তাহলে আমি লেখাটা সামনের দিকে রেখে এইভাবে ব্রেডবোর্ডে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি যেটা করব, আমি সম্পূর্ণ ডায়াগ্রাম অনুসারে কানেকশনটা করার চেষ্টা করব। তার জন্য আমার পাওয়ারের যে পজিটিভ আছে, অর্থাৎ এই যে আমার পাওয়ারের যে পজিটিভ আছে এটা আমরা এই আমাদের এসসিআর এর মাঝের পিনে দিব, অর্থাৎ অ্যানোডে দিব। এখন আমি ক্যাথোড থেকে কারেন্ট পাবো, তাই না? এখন আমি যেটা করব, এই যে ক্যাথোডের সাথে আমি সরাসরি একটা জাম্পার ওয়্যার লাগাবো, লাগিয়ে আমি এই পাশে এক্সটেন্ড করে নিলাম, এই পাশে এক্সটেন্ড করে নিলাম। এখন যেখান থেকে আমি পাবো, অর্থাৎ এই যে আমার ক্যাথোড, এটার সাথে আমি পাওয়ারের মানে এলইডির অ্যানোড পিনটা লাগিয়ে দেব। এলইডির অ্যানোড পিনটা লাগিয়ে দিলাম। এখন এলইডির যে ক্যাথোড পিনটা আছে এটা আমি রেজিস্টরের 1K রেজিস্টরের মাধ্যমে পাওয়ারের নেগেটিভের সাথে লাগিয়ে দিব। খেয়াল করে দেখবেন যে এটা নেগেটিভের সাথে পাওয়ারের নেগেটিভ ভাবে লাগিয়ে দিব। এখন বাকি থাকলো গেট। এখন আমাদের যেহেতু শুধুমাত্র গেট বাকি আছে, আমরা ডায়াগ্রাম অনুসারে গেটে কানেকশনটা দেওয়ার চেষ্টা করব। এখন আমরা যে গেট বাকি আছে, গেট পিনের সাথে আমরা একটা জাম্পার এইভাবে কানেক্ট করব। খেয়াল করে দেখেন, এখন জাম্পারটা আমি এখানে লাগিয়ে দিলাম একটা ফাঁকা অংশে। এটার সাথে আমি এখন একটা সুইচ লাগাবো, পুশ বাটন আমি লাগিয়ে দিলাম। এখন পুশ বাটনের যে অপর প্রান্ত আছে এটা আমি 1K রেজিস্টর দিয়ে
সরাসরি পরের পজিটিভ অংশে লাগিয়ে দিব এভাবে, পরের পজিটিভ অংশে লাগিয়ে দিলাম। আচ্ছা, এই বিষয়টা খেয়াল রাখবেন, এখানে অনেক ব্রেডবোর্ডের কাটা থাকে, যদি কাটা থাকে শর্ট করে নেবেন, কারণ এখানে পর যদি পজিটিভ দেওয়া হয় এই জায়গাতে তাহলে এখানে যে পেতে হবে, না হলে তো কাজ করবে না। এখন পুশ বাটনটা প্রেস করা মাত্রই এটা জ্বলে থাকার কথা, পুশ বাটন প্রেস করলাম, জ্বলছে, ছেড়ে দিলাম, জ্বলে থেকে গেল। এ আর কখনোই নিববে না যতক্ষণ না আমি এই মেন পাওয়ারটা ডিসকানেক্ট করছি। পাওয়ারটা ডিসকানেক্ট করে দিলাম, পর এলইডিটা চলছে কিন্তু এ আর চলবে না, আবার পুশ বাটন চাপলাম, চালু হয়ে গেল। এখন আমি আপনাদেরকে একটা মজার তথ্য দিই, সেটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে দেখবেন। আমি পুশ বাটন যখন প্রেস করছি গেটে কি ভোল্টেজ পাচ্ছে? পজিটিভ। আমি যখন এই যে রেজিস্টরটা পুশ বাটনের অপর প্রান্ত তো আমার পজিটিভের সাথে দেওয়া ছিল, এখন আমি নেগেটিভে দিলাম, একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু এখন নেগেটিভে দিয়ে দিয়েছি, এই যে এটা। আচ্ছা, এখন চাপ দিলে আমি বলেছি নিববে না, কিন্তু এখানে চাপ দিলে কি হয় দেখেন, নিভে গেল। তাহলে আমার কথা কি মিথ্যা? না, মিথ্যা না। এটা শুধুমাত্র ছোটখাটো লোডের ক্ষেত্রে আপনি অফ করতে পারবেন। আমি আবার দেখাই, পজিটিভে যখন রাখবো অন হলো, নেগেটিভে যখন আবার রাখবো চাপ দিলে অফ হলো, কিন্তু আমি আবার পজিটিভে রাখলাম। আচ্ছা, রেখে এখন আমি যেটা করব, এই আমরা যে এখান থেকে পাচ্ছি একটা ভোল্টেজ পাচ্ছি না, এখান থেকে আমরা কি কোথায় থেকে ভোল্টেজ পাচ্ছি? ক্যাথোড থেকে। এই যে আমাদের যে মোটরটা আছে, একটু খেয়াল করে দেখেন, আমাদের এই মোটরটা আছে, এই মোটরটার দুইটা প্রান্ত আমরা দুইটা জাম্পার লাগিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, এই যে ক্যাথোড, এসিআর এর ক্যাথোডে একটা প্রান্ত লাগাবো, আর অপর প্রান্ত আমরা পাওয়ারের নেগেটিভের সাথে লাগাবো, অর্থাৎ মোটরের একটা প্রান্ত আমরা এসিআর এর ক্যাথোডে লাগিয়েছি, যেটা আমাদের আউটপুট, আর অপর প্রান্ত আমরা নেগেটিভে লাগিয়েছি। এখন পুশ বাটন চাপলে কি হয় দেখি, চাপ দিলাম, এটা অন হচ্ছে এবং খুব সুন্দরভাবে চলছে। এসিআরটা এক চিমটিও হিট হচ্ছে না। কিন্তু আমি যদি এখন এই রেজিস্টরটা এখন এই নেগেটিভে লাগালাম, আমি এখানে চাপ দিলে আর নিববে না। কিন্তু আমি যদি মোটরের লোডটা খুলে ফেললাম, এক প্রান্ত খুলে ফেললাম, এখন যদি চাপ দিই নিভে গেল। তার মানে কি? এটা লিকেজ। এলইডি শুধুমাত্র অফ হচ্ছে মানে যে সবকিছু আপনার অফ হবে এটাও কিন্তু বিষয় না। এই যে এখন আমি আবার পুশ বাটন যখন প্রেস করব, কোনো কাজই হবে না। কেন কাজ হবে না? এখানে নেগেটিভে লাগানো আছে। যখনই রেজিস্টরটা আমি পজিটিভে লাগাবো, এই যে এভাবে পজিটিভে যখনই লাগাবো, এখন চলবে, খুব সুন্দরভাবে চলবে। এখন আমি পাওয়ারটা ডিসকানেক্ট করলে কিন্তু আর চলবে না, যেটা আমি প্র্যাকটিক্যালে দেখাবো বললাম। যে পাওয়ারটা আবার লাগিয়ে দিলাম, সে অফ হয়ে গেল, গেটে ভোল্টেজ দিব, সে অন হয়ে গেল, আবার পাওয়ারটা ডিসকানেক্ট করে দিলাম। এখন পুশ বাটনটা চেপে ধরে যদি পাওয়ার অন যতবার করব ততবার অন হবে। দেখেন, এটা আমি গেটে ভোল্টেজ দিয়ে রাখছি সেজন্য। তাহলে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে যখনই পুশ বাটন প্রেস করছি তখন সে ল্যাচ হয়ে গেল, সে আর কখনোই বন্ধ হবে না যতক্ষণ না আপনি পাওয়ার ডিসকানেক্ট করবেন। আশা করি আপনার এসিআর এর প্র্যাকটিক্যালটা আপনারা বুঝতে পেরেছেন। তো এগুলো পার্সপাতি যার প্রয়োজন আপনি আমাদের মিস্টার আরডিনো থেকে নিতে পারেন। আমাদের মিস্টার আরডিনো অ্যাপ আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি প্রয়োজনে এগুলো পারচেস করে প্র্যাকটিক্যালে কাজগুলো করতে পারবেন। আমি এখন আপনাদেরকে এসিআর সম্পূর্ণ শেখানোর চেষ্টা করলাম। কতটুকু শেখাতে পেরেছি আমি জানি না, তবে আমি যেভাবে শেখাই আমি চেষ্টা করি আমাকে কোনো মানুষ যেভাবে শেখালে আমি শিখতে পারতাম আমি সেভাবে শেখানোর চেষ্টা করি। আমরা এর আগে ট্রানজিস্টর সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম, বিজেটি, মসফেট, আইজিবিটি, এগুলার পিন আউট সম্পর্কেও জেনেছিলাম এবং প্র্যাকটিক্যালে কাজ করেছিলাম এই সিরিজে। তো এখন আমরা যেগুলো জানা শুরু করেছি সেগুলো হচ্ছে থাইরিস্টর। এই থাইরিস্টরগুলো জানা খুবই জরুরি। এগুলা কিছু কিছু ক্ষেত্রে মানুষ অনেক জটিল তৈরি করে ফেলে, অনেক জটিলতা তৈরি করে ফেলে এগুলা বোঝাতে গিয়ে। আমি সেই জটিলতা রাখবো না, আমি আপনাদেরকে বিগিনারের মতো করে আমি শেখানোর চেষ্টা করব। আমাদের ডেস্টিনেশন অনেক লম্বা। আমাদের কথা হচ্ছে আমরা যেন নিজেরা সার্কিটকে ডেভেলপ করতে পারি, তার পাশাপাশি আমরা যেন বিভিন্ন জিনিস সার্ভিস করতে পারি, সেটা যেই ক্যাটাগরির হোক না কেন, একটার পরিবর্তে যেন আমরা আরেকটা লাগানোর কনফিডেন্ট পাই। এই যে আমরা একটা এসিআর শিখে গেলাম মানে পৃথিবীতে যত রকম এসিআর আছে সব রকম এসিআর আমরা শিখে গেলাম। এসিআরগুলা কোনো চ্যানেল ভিত্তিক হয় না। এগুলা মনে করবেন যে গেটে ভোল্টেজ দিলে পজিটিভ ভোল্টেজই দিতে হবে, যখনই আপনি পজিটিভ ভোল্টেজ দিবেন সে সুইচিং হবে। সামনে আমাদের শেখার রয়েছে, ডায়াক শেখার আছে, ট্রায়াক শেখার আছে, তারপরে নন পোলারাইজ ক্যাপাসিটার শেখার আছে, তারপরে এগুলা দিয়ে লজিক্যাল সার্কিট তৈরি করে কিভাবে আমরা কোনো একটা ফ্যানের স্পিড নিয়ন্ত্রণ করতে পারি, রেগুলেটর সার্কিট বা ড্রিমার সার্কিট, যেটার মাধ্যমে কোনো একটা লাইটের ব্রাইটনেস কম বেশি করতে পারে, সরাসরি এসি। তো এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব। তার পাশাপাশি আমরা এটাও জানার চেষ্টা করব কেন একটা সার্কিটের ইনপুটে ফিউজ লাগানো হয়, কেন ভ্যারিস্টর লাগানো হয়, কেন ইন্ডাক্টর লাগানো হয়, কেন
ক্যাপাসিটার লাগানো হয়, কোনটা এক্স টাইপ ক্যাপাসিটার, কোনটা এল টাইপ ক্যাপাসিটার, এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ চলে আসবে। আর আমি সবসময় চিন্তা করি রিসার্চ করে আপনাদেরকে যদি আমি শেখাতে পারি, এমন একটা আমি কাঠামো আপনাদেরকে তৈরি করে দিতে পারবো সেটা আজীবন ফ্রি থাকবে। আপনি কোন ধর্মের মানুষ সেটা আমার জানার দরকার নাই, আপনি কোন ধরনের রাজনীতি করেন সেটা আমার জানার দরকার নাই। আমার জানার দরকার আপনি বাংলা কথা বোঝেন কিনা। বাংলা কথা যদি বোঝেন, আমার মনের কথাটা আপনার কাছে যাক, আপনার একটু হেল্প হোক, সবাই মিলে একটা সুন্দর একটা দেশ গড়ার চেষ্টা করি। তার পাশাপাশি চেষ্টাও করবেন যতটুকু শিখেছেন তার থেকে কিছু না কিছু মানুষকে দিয়ে যাওয়ার, তাহলে আমরা এই চেনটা ধরে রাখতে পারবো। আমি বেঁচে থাকবো কয়দিন, আমার এই ইচ্ছাটা কিন্তু অনেক বড় একটা ইচ্ছা। তার জন্য একটা টিম দরকার, কিছু মানুষ দরকার যারা এই সেক্টরগুলোকে এইভাবে চিন্তা করে। অনেক রুয়েট বুয়েট চুয়েট কুয়েট থেকে শুরু করে আরো অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো পেইড, আপনাকে পে করাই লাগবে কোনো না কোনোভাবে, হয়তো মেসে পে করা লাগবে, অথবা রেজিস্ট্রেশনে পে করা লাগবে, অথবা আপনাকে থাকা খাওয়ার খরচ, অনেক বিষয় থাকে। কিন্তু আমরা এগুলোর কোনো ডিপেন্ডেন্ট হব না এগুলোর বিষয়ে। আমরা ফ্রিতে এমন একটা কাঠামো তৈরি করে দেব যেন যার ইচ্ছা থাকে তাই যেন এগুলো নিয়ে কাজ করতে পারে। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা পুনরায় ভিডিওগুলো দেখবেন। সেই সাথে চেষ্টা করবেন এই বিষয়গুলো প্র্যাকটিক্যাল করার জন্য আমাদের যে M63 প্যাকেজ আছে সেটা নিয়ে নেওয়ার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।